16 জুলাই 1945 ভোর 5:30টায় আমেরিকার নিউ মেক্সিকো মরুভূমিতে এক বোম ব্লাস্ট হয়। এটা কোনো সাধারণ বোম ব্লাস্ট নয়, বিশ্বের প্রথম নিউক্লিয়ার বোমের পরীক্ষা করা হয়। এই নিউক্লিয়ার টেস্টের নাম দেওয়া হয় ট্রিনিটি, আর এই গোটা অপারেশন লিড করছেন জে রবার্ট ওপেনহেইমার। এই বোম ধামাকাকে দেখে সবাই চমকে গিয়েছিল, কারণ ওপেনহেইমার নিজে ভেবেছিল যে এর ক্ষমতা 0.3 কিলোটন অফ টিএনটি হবে, কিন্তু বাস্তবে এটি 50 গুণ বেশি শক্তিশালী হয়। 15 থেকে 20 কিলোটনস অফ টিএনটি হয়। এর থেকে এত পরিমাণে হিটের উৎপন্ন হয় যে এখানে যে স্টিলের টাওয়ার তৈরি করা হয়েছিল সেটা ইভাপোরেট হয়ে যায়। এর শকওয়েভ 160 কিলোমিটার দূর পর্যন্ত বিস্তৃত ছিল, আর এর থেকে উৎপন্ন যে মাশরুম ক্লাউড সেটি আকাশে 12 কিলোমিটার পর্যন্ত গিয়েছিল। এসব দেখে ওপেনহেইমারের মুখে একটি কথা আসে, যেটা ভাগবত-গীতার থেকে নেওয়া, নাও আই এম বিকাম ডেথ, দ্য ডেস্ট্রয়ার অফ ওয়ার্ল্ডস। কি ছিল এই কাহিনী? কিভাবে তিনি নিউক্লিয়ার বোম ডেভেলপ করলেন? ওপেনহেইমার ভিলেন ছিল নাকি একজন হিরো? কেমন অবস্থা হয়েছিল এনার যখন জানতে পারে এর সৃষ্টি দ্বারা লাখ লাখ মানুষের জীবনহানি হয়? আসুন জানবো সব কিছু এই ভিডিওতে। জুলিয়াস রবার্ট ওপেনহেইমার, যাকে ফাদার অফ অ্যাটমিক বোম বলা হয়। গল্প শুরু হয় 1904 সালে নিউ ইয়র্ক শহরে এক জার্মান জিউস পরিবারে জন্মগ্রহণ করেন ওপেনহেইমার। ছোটবেলা থেকে চাইল্ড জিনিয়াস নামে খ্যাত ছিলেন তিনি। মাত্র 10 বছর বয়স থেকে কেমিস্ট্রি অ্যান্ড ফিজিক্স সম্বন্ধে অনেক কিছু জ্ঞান ছিল তার। মিনারেলস সম্বন্ধেও তার প্রচুর দক্ষ ছিল। মাত্র 12 বছর বয়সেই নিউ ইয়র্ক শহরে মিনারোলজিক্যাল ক্লাব লেকচার দেওয়ার জন্য ইনভাইট করা হয়। পরবর্তীতে 1922 সালে যখন হার্ভার্ডে পড়তে যায়, তখন 4 বছরের কোর্স, যে 4 বছরের ডিগ্রি, সেটি 3 বছরে কমপ্লিট করলেন। এছাড়াও ফিজিক্স, কেমিস্ট্রির সাথে ইস্টার্ন রিলিজিয়ান সম্বন্ধে ব্যাপক দক্ষ ছিলেন তিনি। এইসব সাবজেক্ট থাকতেও শেষে রিয়ালাইজ হয় যে এনার যে প্যাশন সেটা হলো ফিজিক্স। পরে মাত্র 23 বছর বয়সে পিএইচডি করে ফেলে এই জিনিয়াস। এই জিনিয়াসের পিছনে এক ডার্ক সাইড ছিল। তার বন্ধুরা বলে যে সে সেলফ ডিস্ট্রাকটিভ টেন্ডেন্সি ছিল, চেইন স্মোকার, সাথে ডিপ্রেশনের শিকার ছিল। একবার এর ভাইকে তিনি বলেন যে আই নিড ফিজিক্স মোর দ্যান ফ্রেন্ডস। বাকি দুনিয়ার খবর না রেখে শুধু পড়াতেই মনোযোগ ছিল তার। 1930-এ জার্মানিতে যখন অ্যাডলফ হিটলারের উত্থান ঘটে, তখন ধীরে ধীরে ইনি পলিটিক্যাল লেভার সম্বন্ধে জানতে থাকেন। অ্যাডলফ হিটলারের তানাশির ভয়ে জার্মানি থেকে অনেক সায়েন্টিস্ট পাড়ি জমায় আমেরিকাতে। এর মধ্যে ছিল অ্যালবার্ট আইনস্টাইন, জন ভন নয়মান, যিনি আধুনিক কম্পিউটারের জনক হিসেবে খ্যাত, লিও সিলার্ট, যার আমাদের গল্পে এক ইম্পর্টেন্ট রোল আছে, হ্যান্স বেথে, এডওয়ার্ড টেলর, যাকে ফাদার অফ হাইড্রোজেন বোম বলা হয়, এনরিকো ফার্মি, যার আরও একটি ইম্পর্টেন্ট রোল আছে। এদের অনেকে জিউস রিলিজন ছিল। যেহেতু ওপেনহেইমার নিজেও একজন জিউস পরিবারের সদস্য ছিলেন, জার্মানিতে যখন জিউসের প্রতি অত্যাচার দেখে, তখন নিজেও একজন পলিটিক্যাল সিচুয়েশনের প্রতি ইন্টারেস্ট তার জাগে। 1936-এ তার এই কোট, যেখানে তিনি বলেন, আমি বুঝতে পারছি পলিটিক্যাল অ্যান্ড ইকোনমিক্স কীভাবে গভীর মানুষের জীবনের উপর প্রভাব ফেলে। আমার প্রয়োজন ফিল হয় যে আমাকেও এই কমিউনিটিতে পার্টিসিপেট করার দরকার রয়েছে। লেফট উইংস বিচারধারায় প্রভাবিত হয়ে কিছু পলিটিক্যাল মিটিংয়েও তিনি পার্টিসিপেট করতেন। কিছু মিটিং এবং মিছিলেও অনেক টাকা ডোনেট করেছিলেন। সেপ্টেম্বর 1939 হিটলার পোল্যান্ড দেশে ইনভেশন করলে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের শুরু হয়। আমেরিকার কোনো ইন্টারেস্ট ছিল না এই ওয়ার্ল্ড ওয়ারে পার্টিসিপেট করার, কিন্তু নিজেকে ফিউচারের জন্য প্রিপেয়ার রাখে। অ্যাকচুয়ালি হয়েছিল কি, ওয়ার শুরু হওয়ার 1 মাস আগে বিজ্ঞানী অ্যালবার্ট আইনস্টাইন অ্যান্ড লিও সিলার্ট একটি চিঠি লেখেন আমেরিকান রাষ্ট্রপতি ফ্র্যাঙ্কলিন ডি রুজভেল্টকে। চিঠিতে লেখা ছিল হিটলার নিউক্লিয়ার হাতিয়ার তৈরির চেষ্টা করছে, হতে পারে কোনো এক্সট্রিমলি পাওয়ারফুল হাতিয়ার। এই চিঠি পাওয়ার পরই প্রেসিডেন্ট রুজভেল্ট ইউরেনিয়াম রিসার্চ কমিটি বসিয়ে দেয়। সায়েন্টিস্ট অ্যান্ড মিলিটারি অফিসিয়াল মিলে টিম তৈরি করে, যাদের কাজ ছিল ইউরেনিয়াম এর পটেনশিয়াল এর ওপর রিসার্চ করা, যে ইউরেনিয়ামকে কোনো হাতিয়ারে পরিণত করা যায় কি না। এই কমিটি রিসার্চের পর আমেরিকান সরকার এনরিকো ফার্ম অ্যান্ড লিও সিলার্টের ওপর ফান্ডিং শুরু করে।
রিসার্চ শুরু হয় নিউক্লিয়ার চেইন রিয়াকশন কীভাবে কাজ করে, কীভাবে ইউরেনিয়ামের আইসোটোপকে আলাদা আলাদা করা যায়। আসলে ন্যাচারালভাবে পৃথিবীতে যে ইউরেনিয়াম পাওয়া যায় সেটা ইউরেনিয়ামের 238 আইসোটোপ। 1% এরও নিচে ইউরেনিয়াম অ্যাকচুয়ালি U-235 আইসোটোপে পাওয়া যায়, আর এই U-235 আইসোটোপই বোম বানাতে সাহায্য করে। সায়েন্টিস্টদের প্রথম চ্যালেঞ্জ ছিল U-238কে কীভাবে U-235-এ বানানো যায়। যে সায়েন্টিস্টরা এই প্রজেক্টে নিযুক্ত ছিল তাদের বলা হয়েছিল তারা যেন কোনোভাবেই অ্যালবার্ট আইনস্টাইনকে ব্যাপারটি না জানায়। ওপেনহাইমার আলাদাভাবে নিউক্লিয়ার ফিশনের উপর রিসার্চ করছিল এডওয়ার্ড টেলর আর বাকিদের সাথে। ডিসেম্বর 1940 ইউরেনিয়াম 235 আইসোটোপের সাথে সাথে আরও একটি রেডিও অ্যাক্টিভ মিনারেলসের খোঁজ পায় যার নাম ছিল প্লুটোনিয়াম। 11 অক্টোবর 1941 আমেরিকান প্রেসিডেন্ট চিঠি লেখে ব্রিটিশ প্রাইম মিনিস্টার উইনস্টন চার্চিলকে, যেখানে বলে দুই দেশে কোলাবরেট করে দরকার এই অ্যাটমিক ডেভেলপমেন্টে। এর 2 মাস পরেই জাপান পার্ল হারবারে হামলা করে দেয়। এর সাথে সাথেই আমেরিকার অফিসিয়াল এন্ট্রি হয় ওয়ার্ল্ড ওয়ার 2-এ। আমেরিকার প্রেসিডেন্ট ঘোষণা দেয় আমেরিকা অ্যালায়েন্সের সাথে লড়বে যারা জার্মানি এবং জাপানের বিরুদ্ধে লড়ছে। এই পরিপ্রেক্ষিতে এটা স্পষ্ট হয় যে নিউক্লিয়ার ওয়েপন সায়েন্টিস্ট মিশন থেকে মিলিটারি মিশনে বদলে যায়। এই প্রজেক্টে আমেরিকা $2.2 বিলিয়ন খরচ করে। ইনফ্লেশন অনুযায়ী বর্তমান সময়ে $24 বিলিয়ন বা 2 লক্ষ কোটি টাকা খরচ করে। আমেরিকার মিলিটারি এক ইঞ্জিনিয়ারিং উইং ছিল যাকে আর্মি কর্পস অফ ইঞ্জিনিয়ার বলা হয়। এটি আর্মির জন্য ফোর্ট অ্যান্ড এয়ারফিল্ডস বানাতো। 1942-তে রুজভেল্ট এদের ইনভলভমেন্ট অ্যাপ্রোচ করে। এর অফিস নর্থ আটলান্টিক ডিভিশনের ম্যানহাটনে। আর এদের যখন নিউক্লিয়ার হাতিয়ার বানানোর রেসপন্সিবিলিটি দেওয়া হয়, সেম বিল্ডিংয়ে এর 3 ফ্লোরে হেডকোয়ার্টার তৈরি করে, আর এর নাম দেওয়া হয় ম্যানহাটন ইঞ্জিনিয়ারিং ডিস্ট্রিক্ট। আর এই সময় থেকে অফিসিয়ালি শুরু হয় ম্যানহাটন প্রজেক্ট। ডেট 13 আগস্ট 1942। পরের মাসে কর্নেল লেসলি গ্রুপসকে এই প্রজেক্টকে হেড অফ প্রজেক্ট নিযুক্ত করা হয়। আর ইনি ওপেনহাইমারকে অ্যাটমিক বোম্বের যে প্রজেক্ট তা ডিজাইন করতে অ্যাপয়েন্ট করা হয়। এই গোটা প্রজেক্ট সিক্রেট রাখতে গোপন প্লেস সিলেক্ট করে। একে ওক রিজ, টেনেসি, এই শহরকে দ্য সিক্রেট সিটিও বলা হয়। এটি গোটা শহর তৈরি করা হয় এই প্রজেক্টের জন্য। হাজারো সায়েন্টিস্ট, রিসার্চার, ওয়ার্কার্স এখানে মুভ করানো হয়। এদের কাজ ছিল ইউরেনিয়াম 238কে ইউরেনিয়াম 235-এ কনভার্ট করা, কেননা ইউরেনিয়াম 238 বেশি ফিশনেবল হয়। এমন চেন রিয়াকশন ক্রিয়েট করে না যেটা দিয়ে বোম বানানো যায়। একমাত্র ইউরেনিয়াম 235ই এমন চেন রিয়াকশন ক্রিয়েট করে যেটি বোম বানাতে সাহায্য করে। সাথে আরেকটি লোকেশনে প্লুটোনিয়াম প্রোডাকশনের কাজ চলতে থাকে। প্লুটোনিয়ামকে অ্যাকচুয়ালি ইউরেনিয়াম 238 থেকে তৈরি করা হয়। হাইড্রোজেনের এক আইসোটোপ ইউরেনিয়ামের সাথে বোম্বার্ড করা হয়, তো প্লুটোনিয়ামের সৃষ্টি হয়। পরে জানা যায় প্লুটোনিয়াম আরও বেশি রেডিও অ্যাক্টিভ অ্যান্ড ফিশনেবল অ্যাজ কম্পেয়ার ইউরেনিয়াম 238। এই 2 লোকেশন ছাড়াও আরও এক লোকেশন খোঁজা হয় প্রজেক্ট ওয়াই এর জন্য, যেখানে অ্যাকচুয়াল নিউক্লিয়ার বোম প্রোডাকশন করা হবে। কর্নেল গ্রুপস চেয়েছিল কোনো এক দূরের রিমোট লোকেশন যাতে সব কিছু সিক্রেট থাকে। সিলেক্ট করা হয় নিউ মেক্সিকোর পাহাড়ি অঞ্চল নিকোস ভ্যালি। সব কিছুর পরে এবার দরকার ছিল প্র্যাকটিক্যালি এক চেন রিয়াকশন টেস্ট করা। এতদিন সব কিছু থিওরিটিক্যাল ছিল, কেউ জানতো না নিউক্লিয়ার রিয়াকশন প্র্যাকটিক্যালি পসিবল কিনা। 2 ডিসেম্বর 1942 সায়েন্টিস্ট এনরিকো ফার্মি ফার্স্ট প্র্যাকটিক্যাল চেন রিয়াকশন সাকসেসফুলি টেস্ট করে। শিকাগো ইউনিভার্সিটিতে চেন রিয়াকশন চালিয়ে লাইট আপ করা হয়। ধীরে ধীরে জেনারেল গ্রুপস ওপেনহাইমারের কাবিলিয়তে ইমপ্রেস হয়ে যায়। তিনি তাকে প্রজেক্ট ওয়াই-এর প্রজেক্ট ডিরেক্টর বানাতে চেয়েছিল, কিন্তু কিছু সিনিয়র অফিসিয়াল তাকে সন্দেহ করে, যেমনটা আলবার্ট আইনস্টাইনের ক্ষেত্রে করত। ওপেনহাইমারের ম্যানি ক্লোজ ফ্রেন্ড, ফ্যামিলি মেম্বার্স, এমনকি তার ওয়াইফ কমিউনিস্ট ছিল, এমনকি নিজেও লেফট উইং বিচারধারায় প্রভাবিত ছিল। আমেরিকার ভয় ছিল এই কমিউনিস্ট বিচারধারা তার দেশের বিরুদ্ধে যেতে পারে। কিন্তু খোদ জেনারেল গ্রুপস তাকে সাপোর্ট করতো এই বলে যে ওপেনহাইমার ছাড়া এই প্রজেক্ট সফল হবে না। হি ইজ নেসেসারি ফর দিস প্রজেক্ট। আর ফাইনালি 20 জুলাই 1943 ওপেনহাইমারকে মেইন লিড দেওয়া হয় এক অ্যাটমিক বোম তৈরি করতে। ওপেনহাইমারকে দরকার পড়ে ক্রিটিক্যাল মাস ক্যালকুলেশনের। ক্রিটিক্যাল মাস বেসিক্যালি মিনিমাম অ্যামাউন্ট অফ মাস অফ ইউরেনিয়াম 235 অ্যান্ড প্লুটোনিয়াম, যেটা দরকার চেন রিয়াকশনের জন্য। চেন রিয়াকশনকে সাস্টেন করার জন্য মিনিমাম কত পরিমাণ এলিমেন্ট ইউজ করা হবে যাতে চেন রিয়াকশন হয়, মিনিমাম এক ধামাকা হতে পারে। ইউরেনিয়াম 235কে তখনও কেউ জানতো না।
আর প্লুটোনিয়ামকে তো এই সময় 1940-তে আবিষ্কার হয়, আর 1943 পর্যন্ত মাত্র 2 গ্রাম প্লুটোনিয়াম তৈরি করতে সফল হয়। এর জন্য আমেরিকা দুটো অ্যাটম বোমের কাজ শুরু করে। ফার্স্ট ইউরেনিয়াম-235 দিয়ে, যার নাম লিটল বয়। এই বম বেসিক্যালি গান টাইপের মতো করা হয়, যেটাতে দুটো সাইডে দুটো ইউরেনিয়াম-235 মাসেস দেওয়া হয়, যেগুলো সাবক্রিটিক্যাল লেভেল মাসেস, মানে ক্রিটিক্যাল ভ্যালু থেকে কম। এখানে এই দুটো মাসেসকে দুটো কম্বাইন করা হয়। এই কম্বাইনে ক্রিটিক্যাল মাস রিচ হয়ে যায় আর এক চেন রিয়াকশন লক্ষ্য করা যায়, অ্যান্ড বুম। সেকেন্ড বম ছিল প্লুটোনিয়াম বোম, যেটাতে ইউজ করা হচ্ছিল প্লুটোনিয়াম-239। এর নাম ছিল ফ্যাটম্যান। এটা ডিজাইন আরও বেশি জটিল ছিল। এটাতে এই গান টাইম ডিজাইন করা সম্ভব ছিল না, কেননা দুটো প্লুটোনিয়াম একসাথে কম্বাইন করলে সেটি একটু জলদি রিয়াকশন করত, যেটা ক্রিটিক্যাল মাস পর্যন্ত যেতেই শেষ হয়ে যেত। সায়েন্টিস্টরা এখানে প্লুটোনিয়াম বোমের জন্য ভিন্ন ডিজাইন ক্রিয়েট করে। প্লুটোনিয়াম মাসকে হাই ডেন্সিটি অ্যান্ড হাই প্রেশারে রাখা হয় স্ফেরিক্যাল স্ট্রাকচারে। এই হলোস্ফিয়ারের ভেতরে প্লুটোনিয়ামের সাবক্রিটিক্যাল মাস রাখা হয়, এর বাইরে এক্সপ্লোসিভ রাখা হয়। যখন বাইরের এই এক্সপ্লোসিভ ফাটে তো প্লুটোনিয়াম এর ওপর হাই প্রেশার পড়ে, এটি ক্রিটিক্যাল মাস পর্যন্ত রিচ করে যায়। এই কনসেপ্টকে বলা হতো ইমপ্লোশন মেথড। আর যে গান মেথড ছিল, সায়েন্টিস্টরা সে সময়তে আগে থেকে জানতো, কিন্তু এই ইমপ্লোশন মেথড শুধু থিওরিটিক্যাল ছিল। ওপেনহেইমার বলেছিল এবার এটা টেস্ট করা প্রয়োজন, কিন্তু জেনারেল গ্রুপস বলে এটার পরীক্ষা করার দরকার নেই, কেননা খুব অল্প পরিমাণে প্লুটোনিয়াম তখন পর্যন্ত তৈরি করা সম্ভব হয়েছিল। কিন্তু ওপেনহেইমার জোর দিয়ে বলে এটা টেস্ট করার প্রয়োজন রয়েছে। আর তারপরই হয় এই ট্রিনিটি টেস্ট, যেটার উল্লেখ ভিডিওর শুরুতেই করা হয়েছিল। নিউ মেক্সিকোর ডেজার্টে এই নিউক্লিয়ার টেস্ট করা হয়, আর এর নাম দেওয়া হয় গ্যাজেট। এটাতে প্রায় 13 পাউন্ড প্লুটোনিয়াম ব্যবহার করা হয়। এক স্টিলের টাওয়ারের 100 ফিট উপর ঝুলিয়ে দেয়, অ্যান্ড 16 জুলাই 1945 করিব 5:30টায় ব্লাস্ট করা হয়। যেটা বলেছিলাম, ওপেনহেইমার যতটা এক্সপ্লোশন ভেবেছিল তার থেকে কয়েক গুণ বেশি শক্তিশালী ব্লাস্ট হয় এই বোম থেকে। বোম ধমাকার পরে এক মাইল্ডলি রেডিও অ্যাক্টিভ গ্রিন গ্লাস সৃষ্টি করে, যাকে ট্রিনিটিভ নাম দেওয়া হয়। এই ধামাকার পরেই ওপেনহেইমার এর মুখ থেকে ভগবদ্গীতার সেই কথা বের হয়, Now I am become death, the destroyer of worlds. I suppose we all thought that, one way or another. এই টেস্টের এক মাস পরেই 6 আগস্ট 1945 লিটল বয়কে হিরোশিমাতে ফেলে দেওয়া হয়, আর 3 দিন পরেই ফ্যাটম্যানকেও নাগাসাকিতে ফেলে দেওয়া হয়। এই খবর শোনার পরে অ্যালবার্ট আইনস্টাইন এর ফার্স্ট রিয়াকশন ছিল, ও ইস মি। এটি একটি স্যাড স্টেটমেন্ট ছিল। মানা হয় অ্যালবার্ট এটাও বলেছিল যে ম্যানকাইন্ড ইনভেন্টেড দ্য অ্যাটমিক বোম্ব, বাট নো মাউস উড কনস্ট্রাক্ট এ মাউস ট্র্যাপ। ওপেনহেইমার 6 আগস্ট হিরোশিমা ব্লাস্টের পর খুশি হয়েছিল। সে ভাবতো যদি এটা নাৎসি জার্মানির ওপর প্রয়োগ করা হতো, কিন্তু যখন নাগাসাকিতে ফ্যাটম্যান ফেলা হয় তখন শক হয়ে গেছিল। 17 আগস্ট এ নিজেই ওয়াশিংটন পর্যন্ত যায় সেক্রেটারি অফ ওয়ারের সাথে দেখা করতে। নিজেই এক চিঠি নিয়ে যায় আর সরাসরি বলে নিউক্লিয়ার হাতিয়ারের ওপর ব্যান লাগানো দরকার। এনার এত রিগ্রেট ফিল হয়েছিল যে তিনি ভাবতো এটা কি করলেন, তিনি কি টেকনোলজি মানুষের হাতে দিলেন। হিরোশিমার ওপর নিউক্লিয়ার ওয়েপন প্রয়োগকে নেসেসারি মনে করতেন, কিন্তু পরে ভাবতে থাকেন ফিউচারে কি হবে, এই টেকনোলজি মানুষ কীভাবে ব্যবহার করবে। এর মধ্যেই আমেরিকান প্রেসিডেন্ট রুজভেল্টের দেহান্ত হয়। প্রেসিডেন্ট হন হেনরি ট্রুম্যান। নাগাসাকি হামলার 2 মাস পর ওপেনহেইমারের সুযোগ হয় প্রেসিডেন্ট ট্রুম্যানের সাথে দেখা করার। প্রেসিডেন্টের সাথে দেখা করেই ইনি বলেন, আই হ্যাভ ব্লাড অন মাই হ্যান্ড। কিন্তু প্রেসিডেন্ট এত রেগে যায় যে তাকে গালি দিয়ে শুরু করে, আর সেক্রেটারিকে বলে বের করে দেওয়া হয় ওপেনহেইমারকে। পরে গিয়ে ইনি অ্যাটমিক এনার্জি কমিশনের সাথে কাজ শুরু করে এরকম নিউক্লিয়ার অ্যাটাক বন্ধ করার জন্য। 1949-এ প্রেসিডেন্ট ট্রুম্যান অ্যাপ্রোচ করে যে আমাদের এখন হাইড্রোজেন বোম বানানো দরকার, কিন্তু ওপেনহেইমার এটা ডিরেক্টলি রিজেক্ট করে, বাট এটা কোনো কাজে দেয় না। পরবর্তীতে হাইড্রোজেন বোমাও তৈরি করে ফেলে আমেরিকা, আর টেস্টও করা হয় 1952-তে। এডওয়ার্ড টেলর এই প্রজেক্টে সাকসেস দেয়, যাকে ফাদার অফ হাইড্রোজেন বোমও বলা হয়। শেষে গিয়ে ওপেনহেইমার এর চাকরি থেকে বহিষ্কার করা হয়। বাকি জীবন একাডেমিক প্রফেশন অ্যান্ড বিশ্বজুড়ে লেকচার দিয়ে বেরেন। সাল 1965-এ থ্রোট ক্যান্সারে এনার দেওয়া হয়, আর এটা হওয়ারই ছিল, কারণ তিনি একজন এক্সেসিভ চেইন স্মোকার ছিলেন। আজকের দিনে 9টি দেশ এই নিউক্লিয়ার হাতিয়ার তৈরিতে সক্ষম হয়। ইন্ডিয়া, পাকিস্তান, চায়না, ইউএসএ,
ফ্রান্স, ইউকে, ইসরায়েল, রাশিয়া অ্যান্ড নর্থ কোরিয়া। খুশি খবর এটাই যে গত 80 বছরে এমন কোনো নিউক্লিয়ার ওয়ার হয়নি। তো ভিডিও যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন।